একটি মেয়ে যার স্বপ্ন ছিল সে পড়াশোনা করে একটি জব করবে এবং একদিন সে স্বপ্ন পূরণ করার জন্য ইন্টারভিউ দিতে বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে এমন একটি ঘটনা ঘটে যায় যার ফলে সে ইন্টারভিউ দিতে পারে না, বরং 5টা দিন তাকে জঙ্গলে কাটাতে হয়। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল এবং সেই জঙ্গলে কি এমন রহস্য রয়েছে সেই সবকিছুই দেখবেন আজকের এই ভিডিওতে। মুভির নাম রাস্ট ক্রিক। সোয়ার স্কট ইউনাইটেড স্টেটের ড্যানভিল শহরে অবস্থিত সেন্ট্রাল কলেজের ছাত্রী। সে তার সকালের রুটিন অনুযায়ী মাঠে তার রানিং প্র্যাকটিস করছিল এবং ঠিক তখনই তার ফোনে একটি ভয়েস মেসেজ চলে আসে। মেসেজে সে জানতে পারে ওয়াশিংটন ডিসিতে একটি ইন্টারভিউর জন্য তাকে ডাকা হয়েছে। সোয়ার এরকম খবর শুনে তার মন খুশিতে ভরে ওঠে। সে বাড়িতে যায় এবং তার ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতে শুরু করে দেয়। একইভাবে সে এই ব্যাপারে তার বাড়িতে কিছুই জানায় না। সে সকাল হতেই তার গাড়ি নিয়ে ইন্টারভিউর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে ওয়াশিংটন ডিসি অনেকটাই দূর, কিন্তু তবুও সে বাড়িতে এই ব্যাপারে জানায় না, কারণ সে তার ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে চায়। সে সবার প্রথমে গুগল ম্যাপ সেট করে এবং তারপর গাড়ি নিয়ে কন্টিনিউ তার যাত্রা চালিয়ে যায়। প্রথম দিকে সে রাস্তার পাশে বেশ ভালোই জনবসতি দেখতে পায়, কিন্তু যত সময় কাটতে থাকে এবং যত দূরত্ব বাড়তে থাকে তার রাস্তা নির্জন হতে শুরু হয়ে যায় এবং একইভাবে চারপাশে জঙ্গলের পরিমাণও বাড়তে থাকে। সোয়ার আগে কখনো তার গাড়ি নিয়ে ওয়াশিংটন ডিসিতে যায়নি। সে শুধুমাত্র গুগল ম্যাপের উপর ভরসা করে তার এই যাত্রা শুরু করেছে, যার ফলে কিছুটা গিয়ে সে লক্ষ্য করে রাস্তা বন্ধ। যদিও ম্যাপে রাস্তা দেখাচ্ছে, কিন্তু আসলে সেই দিকে কোনো রাস্তাই নেই। সে তার গাড়িটা আবারও ঘুরিয়ে নেয় এবং অন্য রাস্তা বেছে নেবার চেষ্টা করে। গুগল ম্যাপ তাকে এটাই বলে যায় সে যদি ইউটার্ন নেয় তবে তার রাস্তা সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে তার সামনে যেই রাস্তাটা রয়েছে তাতে ইউটার্ন নেবার কোনো জায়গাই নেই। সোয়ার বেশ চিন্তায় পড়ে যায়। সে কিছুক্ষণ গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে ভালোভাবে ম্যাপটা চেক করে এবং এমন অবস্থায় দূরে দুজন মানুষ এই জিনিসটা লক্ষ্য করে। তারা এটুকু বুঝতে পারে গাড়ির ড্রাইভার রাস্তা ভুল করেছে। সোয়ার সঙ্গে সঙ্গে তার গাড়ি ঘুরিয়ে আবারও পিছনে যেতে শুরু করে দেয়। সোয়ার প্ল্যান করে সে গুগল ম্যাপ অনুযায়ী তার যাত্রা করবে না, বরং সে তার পেপার ম্যাপ ব্যবহার করবে যেটা তার গাড়ির মধ্যেই রয়েছে। সে কিছুটা গিয়ে গাড়িটা দাঁড় করায় এবং পেপার ম্যাপটা সে মন দিয়ে দেখতে শুরু করে। কিন্তু এমন অবস্থায় তার ফোনটা গাড়ির মধ্যেই থেকে যায় এবং তার মধ্যে তার মায়ের ফোন আসতে থাকে। আর এই জিনিসটা সে লক্ষ্য করে না, বরং সে মন দিয়ে ম্যাপটা ভালোভাবে দেখতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরই তার কাছে একটি গাড়ি এসে দাঁড়ায়। এই গাড়িতে সেই দুজন মানুষ রয়েছে যারা কিছুক্ষণ আগেই তাকে দেখেছিল এবং বুঝতে পেরেছিল সে রাস্তা ভুলে গেছে। সে লক্ষ্য করে গাড়িতে দুজন অল্প বয়সের ছেলে রয়েছে। তারা প্রথমেই গাড়ি থেকে নেমে সোয়ারকে শান্তভাবে জিজ্ঞাসা করে তার কি কোনো হেল্প দরকার, তাহলে তারা তাকে হেল্প করবে। সোয়ার তাদেরকে সত্যিটা বলে না, বরং সে বলে তার পা একটু ব্যথা হয়েছে, যার কারণে সে একটু বিশ্রাম নিতে দাঁড়িয়েছে। এই দুটি ছেলে একে অপরের দাদা ভাই এবং তাদের নাম হলো হলিস্টার এবং বাক। হলিস্টার মেয়েটির চোখ মুখ দেখে বুঝতে পেরে যায় সে নিশ্চয়ই কোনো সমস্যায় রয়েছে, তাই সে তাকে আরও একবার প্রশ্ন করে এবং একটার সময় মেয়েটি সত্যি কথা বলে দেয় এবং সবকিছু জানার পর এই দুটো ছেলের মুখে হাসি ফুটে ওঠে। আর এই হাসি কোনো সাধারণ হাসি নয়, বরং ভয়ানক হাসি। মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করে সে I-64 রাস্তায় ফিরে যেতে চায়, সে কোন দিক দিয়ে গেলে তার তাড়াতাড়ি হবে। হলিস্টার তাকে ম্যাপে ঠিকানা বলে দেয়। মেয়েটি এখন যাত্রা শুরু করবে, ঠিক তখনই হলিস্টার তাকে আরও একবার দাঁড় করায় এবং বলে সে যতক্ষণে হাই রোডে পৌঁছাবে ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। তাই সে তাকে অফার করে সে চাইলে তাদের বাড়িতে আশ্রয় নিতে পারে এবং এখান থেকে কিছুটা দূরেই তারা বসবাস করে। সোয়ার বুঝতে পারে এই ছেলেগুলোর ইন্টেনশন মোটেও ভালো নয়। সে সঙ্গে সঙ্গে গাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই দুটো ছেলে তাকে এমনটা করতে দেয় না, বরং হলিস্টার মেয়েটিকে খারাপভাবে টাচ করে। তাই সোয়ার আর চুপ থাকতে পারে না, সে তাকে ধাক্কা দেয় এবং একইভাবে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সোয়ার উপায় না পেয়ে তাদের পকেট থেকে একটি ধারালো চাকু বের করে তাদের উপর অ্যাটাক করে, কিন্তু সমস্যা হলো সে একা এবং এখানে দুটো ছেলে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তারা তাকে আবদ্ধ করে ফেলে। হলিস্টার সেই চাকু দিয়ে সোয়ারের পায়ে আঘাত করে, কিন্তু সোয়ার কোন রকমে এখান থেকে পালিয়ে যায়। সে উপায় না পেয়ে জঙ্গল দিয়ে পালাতে শুরু করে দেয়। এই ছেলে দুটো তাকে ফলো করতে করতে সেই জঙ্গলের মধ্যে চলে যায়। সোয়ার জোরে জোরে শ্বাস নিতে শুরু করে দেয়, কিন্তু তবুও সে থামে না
সে কন্টিনিউ দৌড়ে যায়, কারণ সে জানে থেমে গেলে তার মৃত্যু নিশ্চিত। কিছু দূর গিয়ে সে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে এবং তার ক্ষত স্থানটা তার জামা দিয়ে চেপে ধরে। এদিকে সেই দুটো ছেলে মেয়েটিকে খুঁজে না পেয়ে অন্য ডাইরেকশনে চলে যায়। সোয়ার চারিপাশটা ভালোভাবে দেখে এবং লক্ষ্য করে জঙ্গল মোটেও শেষ হচ্ছে না। তার মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং একইভাবে সে নিজেকে মোটিভেট করে এবং বোঝায় সে অবশ্যই চেষ্টা করলে সেই হাই রোড খুঁজে বের করতে পারবে। সে সেই আহত অবস্থাতেই এগোতে শুরু করে দেয়। কিছুটা যেতেই সে একটি নদী দেখতে পায়। সে সেই জল পান করে এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সে কোনো উপায় না পেয়ে একটি পাথরের তলাতেই কোনো রকমে আশ্রয় নেয়। সকাল হলে শহরের পুলিশের কাছে খবর চলে আসে যে জঙ্গলের মধ্যে দিয়ে যেই রাস্তাটা চলে গেছে সেখানে একটি গাড়ি খুঁজে পাওয়া গেছে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সেই লোকেশনে পৌঁছে যায় এবং গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী তারা তদন্ত করলে বুঝতে পারে এটা হলো সোয়ার স্কটের গাড়ি। পুলিশ অফিসার চারিপাশটা তদন্ত করে এবং সে দেখতে পায় রাস্তার মধ্যে কিছু দাগ রয়েছে, আর এই দাগ দেখে সে বুঝতে পারে এখানে কোনো মারপিট হয়েছিল। এদিকে জঙ্গলের মধ্যে সোয়ার আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায়। সে চিৎকার করে হেল্প চায়, কিন্তু তার আওয়াজ হেলিকপ্টার পর্যন্ত পৌঁছায় না এবং হেলিকপ্টারটা চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার চারপাশের বাড়িগুলোতে তদন্ত করতে শুরু করে দেয়, আর এমন একটি বাড়িতে যায় এবং সেই বাড়ি থেকে হলিস্টার বেরিয়ে আসে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে রাস্তায় যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই ব্যাপারে সে কি জানে। হলিস্টার তাকে সম্পূর্ণ না করে দেয়। সে বলে সে কিছুই জানে না। পুলিশ অফিসার ফিরে আসার প্ল্যান করে, কিন্তু তখনই তার দাদা বাঘকে সে দেখতে পায়, যার জামায় রক্তের দাগ রয়েছে। পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো প্রমাণ নেই, তাই বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয়। এদিকে জঙ্গলে সোয়ার তার আহত পা নিয়ে কন্টিনিউ তার স্ট্রাগল চালিয়ে যায়। তার পায়ের ব্যথা খুবই তীব্র, এমনকি এই ব্যথার কারণে সে জুতোটাও ঠিকমতো পরতে পারে না। কিন্তু সে ভালোভাবে জানে তাকে এগিয়ে যেতে হবে, নয়তো তার মৃত্যু এখানেই হয়ে যাবে। সে খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগিয়ে যায় এবং ঠিক তখনই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। একটি গাড়ি সেই পাহাড়ের ওপর দিয়ে তার দিকে এগিয়ে আসে এবং ভাগ্যক্রমে সেটা তার গায়ে আছড়ে পড়ে না, বরং দূরে গিয়ে আছড়ে পড়ে। সোয়ার একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে এবং শুনতে পায় সেই দুটো ছেলের গলা, যারা তার উপর টর্চার করছিল। আসলে এই গাড়িটা সোয়ারের এবং এই দুটো ছেলের সব প্রমাণ নষ্ট করার জন্য গাড়িটা এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সোয়ারের আতঙ্ক বেড়ে যায়। এই ছেলে দুটো চলে গেলে সে আস্তে আস্তে তার গাড়ির কাছে এগিয়ে যায় এবং দেখতে পায় তার ফোনটা সেই গাড়ির মধ্যেই পড়ে রয়েছে। সেটা ফেটে গেছে, কিন্তু ভাগ্য ভালো থাকে ফোনটা এখনো চলছে। সে সুইচ অন করে এবং দেখে তার মা বহুবার তাকে ফোন করেছে। সোয়ারের চোখে জল চলে আসে, কিন্তু সমস্যা হলো তার ফোনের টাওয়ার নেই। এই ঘন জঙ্গলে কোনো রকম টাওয়ার পাওয়া যায় না, যার ফলে ফোনে ঘড়ি দেখা ছাড়া আর কোনো রকম কাজ নেই। আর এটা সোয়ার ভালোভাবে বুঝতে পারে, তাই সে উপায় না পেয়ে ফোনে ভয়েস রেকর্ড করতে শুরু করে দেয়। কিন্তু এটাতেও সে সম্পূর্ণ করতে পারে না, তার আগেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। সোয়ার জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। এদিকে সেই দুই ভাই বন্দুক নিয়ে পুরো জঙ্গলে মেয়েটিকে খুঁজতে শুরু করে দেয়। তাদের লক্ষ্য একটাই, তারা যে করে হোক এই মেয়েটিকে সম্পূর্ণ গায়েব করতে চায়। সোয়ার ব্যথা যন্ত্রণা সহ্য করতে করতে তার শরীর একদম দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। বেশ কিছু সময় পর তার যখন জ্ঞান ফেরে, সে লক্ষ্য করে সে জঙ্গলে নেই, বরং একটি ঘরের মধ্যে শুয়ে রয়েছে এবং তার ক্ষত স্থান কেউ ট্রিটমেন্ট করে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। সে লক্ষ্য করে ঘরটা কাঠ দিয়ে তৈরি। সে প্রথমেই ঘরের চারপাশটা কি রয়েছে সেটা দেখার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে একটি রহস্যময় মানুষ চলে আসে। সে সঙ্গে সঙ্গে পাশে থাকা চাকুটা হাতে তুলে নেয় এবং মানুষটিকে বলে সে যদি তার দিকে এক পাও এগিয়ে আসে তবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু পরের মুহূর্তেই সোয়ার নিজেই আরও একবার মাটিতে পড়ে যায় এবং দুর্বল শরীর থাকার কারণে সে আরও একবার অজ্ঞান হয়ে যায়। আসলে এই রহস্যময় মানুষটির নাম লুয়েল এবং সে এখানে বসবাস করে এবং একইভাবে সে নিজেই সোয়ারের ট্রিটমেন্ট করেছে। বেশ কিছু সময় পর সোয়ারের জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে তার হাত রহস্যময় মানুষটি বেঁধে ফেলেছে এবং তার সামনে খাবার রয়েছে, কিন্তু সে খাবার খায় না। আসলে তার মনে প্রাণে বিশ্বাস এই মানুষটি তার ক্ষতি চায়, কিন্তু আসলে দেখতে গেলে মানুষটি তার ভালো চায়। সে তার ট্রিটমেন্ট করেছে এবং একইভাবে তার শরীরে রক্তের প্রচুর অভাব রয়েছে। আর এই জিনিসটা রহস্যময় মানুষটি অর্থাৎ লুয়েল ভালোভাবে বুঝতে পেরেছে,
তাই সে তাকে খাবার খেতে দিয়েছে। এমনকি লোয়েল ভালোভাবে জানে এই জঙ্গলে বিপদ কতটা। বেশ কিছু সময় পর সোয়ার রিয়েলাইজ করে তার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই সে লোয়েলের সাথে কথা বলতে শুরু করে দেয়। সে তাকে সব ঘটনা প্রথম থেকে বলে দেয় যে কিভাবে সে ইন্টারভিউর খোঁজ পায় এবং তারপর দুটো ছেলে তার উপর কিভাবে অ্যাটাক করেছে সেই সব কিছু তাকে বলে দেয়। কিন্তু তখনই বাইরে থেকে একটি গাড়ির আওয়াজ ভেসে আসে। সোয়ার মনে করে পুলিশ এখানে চলে এসছে, তাই সে চিৎকার করে হেল্প চাইতে শুরু করে দেয়। কিন্তু লুয়েল তার মুখটা চেপে ধরে এবং সে তাকে বলে সে যদি চিৎকার করে তবে তাকে সে মেরে ফেলবে। আসলে লুয়েল ভালোভাবে জানে এই গাড়ির শব্দ কোনো পুলিশের নয়, বরং সেই দুই ভাইয়ের যারা সব সময় খারাপ কাজ করে বেড়ায়। এবং কিছুক্ষণের মধ্যেই সেই দুই ভাই এখানে চলে আসে। তারা দুজন লোয়েলকে প্রশ্ন করে তারা কি সেই মেয়েটিকে দেখতে পেয়েছে যার নাম সোয়ার। লোয়েল প্রথম দিকে কথা ঘুরিয়ে ফেলে এবং সে কেমিস্ট্রি নিয়ে গবেষণা করার ব্যাপারে এদের সাথে আলোচনা করতে শুরু করে দেয়। এদিকে ভিতরে বসে থাকা সোয়ার এই কথাবার্তা শুনে বেশ আতঙ্কিত হয়ে যায়। তার মনে হতে শুরু হয়ে যায় হয়তো লোয়েল তাকে এই দুই ভাইয়ের হাতে তুলে দেবে। কিন্তু যখন লোয়েল তাদেরকে মিথ্যে বলে যে সে মেয়েটিকে দেখেনি, তখন তার মনে কিছুটা হলেও শান্তি ফিরে আসে। সে লক্ষ্য করে লোয়েলের ঘরে অ্যামোনিয়া এবং কিছু কেমিক্যাল রয়েছে। সে সবার প্রথমে সেই কেমিক্যালের সাহায্যে তার হাতের দড়িটা গলিয়ে ফেলে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সেই দুই ভাই লোয়েলের কথা বিশ্বাস করে না। সে বলে আমরা ভিতরে গিয়ে চেক করে দেখব এবং তবে আমরা বিশ্বাস করব তুমি সত্যি বলছো। লোয়েলের কাছে আর কোনো রাস্তা থাকে না। এই দুই ভাই ভিতরে প্রবেশ করে এবং লক্ষ্য করে ঘরের মধ্যে কোনো মেয়ে মানুষ নেই। এখন এই দৃশ্য দেখে লোয়েল খানিকটা অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না মেয়েটা তাহলে কোথায় গেল। এরপরই দুই ভাই এখান থেকে চলে যায় এবং লোয়েল বাইরে গিয়ে দেখে সোয়ার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে সোয়ারকে বকা দেয় এবং বলে তুমি ঘর থেকে বেরিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ, তাই এখনই তুমি ঘরের মধ্যে চলে যাও। আসলে সে এই দুই ভাইয়ের হাত থেকে সোয়ারকে বাঁচাতে চায়। অন্যদিকে পুলিশ স্টেশনে সিনিয়র পুলিশ অফিসার খুব রেগে থাকে, কারণ তারা জঙ্গলের মাঝে যে গাড়িটা খুঁজে পেয়েছিল তার মধ্যে একটি মেয়ে ছিল এবং সেই মেয়েটিকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে তার সহযোগী অফিসারদেরকে অর্ডার দেয় সে যেন এখনই এই কেসের তদন্ত করে, কারণ একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়। পুলিশ অফিসার কথা মতো কাজ শুরু করে দেয়। সে রাতের অন্ধকারেই তদন্ত করতে শুরু করে দেয়। এই পুলিশ অফিসার সবার প্রথমে হলিস্টার এবং বাকের কাছে চলে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে সেই হারিয়ে যাওয়া মেয়েটি বর্তমানে কোথায় রয়েছে। এখন প্রশ্ন হলো এই পুলিশ অফিসার এদেরকে কিভাবে সন্দেহ করতে পারল। আসলে এই শহরে এই দুটো ছেলেই সবসময় খারাপ কাজ করে বেড়ায়, এমনকি পুলিশও তাদের সাথে কাজ করেছে এবং এই পুলিশ অফিসার তাদের সাথে জড়িত রয়েছে। তাই তার বিশ্বাস এই কাজটা এই দুজন ভাই করেছে। পুলিশ অফিসার তাদেরকে ধমকি দেয় তারা যদি মেয়েটির সাথে কোনো খারাপ কিছু করে থাকে তবে তাদের জেল হয়ে যাবে। পরের দিন সকাল হলে সোয়ার অনেকটা সুস্থ হয়ে যায় এবং সে জানতে পারে লুয়েল এখানে একাই বসবাস করে এবং রান্নাগুলো সে বই দেখে নিজে নিজেই করে। একইভাবে সে জানতে পারে সে তার কেমিক্যাল নিয়ে বিভিন্ন রকম গবেষণা করে এবং কিছু কেমিক্যাল এমন রয়েছে যেগুলো মানুষের চামড়া পুড়িয়ে দেবে, তাই সে তাকে সতর্ক করে দেয়। এখন কথা বলতে বলতে সোয়ার লোয়েলকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, তাই সে তাকে জিজ্ঞাসা করে সে কি গাড়ি করে তাকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে দিতে পারবে, কারণ সেখানে তার একটা ইন্টারভিউ রয়েছে। কিন্তু লোয়েল জানায় তার কাছে কোনো গাড়ি নেই, কিন্তু সে পারবে যদি এক সপ্তাহ সে ওয়েট করে, কারণ এক সপ্তাহের মধ্যেই হলিস্টার তার গাড়ি এখানে রেখে শহরের বাইরে চলে যাবে। তখন সে সেই গাড়ি করে তাকে পৌঁছে দেবে। এখন এই কথাবার্তার মধ্যে সোয়ার লুকিয়ে একটি চাকু তার পকেটে ঢুকিয়ে ফেলে। লোয়েল তাকে সতর্ক করে দেয় কিছুক্ষণের মধ্যেই এখানে হলিস্টার এবং তার ভাই চলে আসবে, তাই সে যেন লুকিয়ে পড়ে। বেশ কিছু সময় পর সেই দুই ভাই এখানে চলে আসে। এই দুজন লোয়েলকে বেশ কিছু কেমিক্যাল প্রোডাক্ট ডেলিভারি করতে এসেছিল, কিন্তু তারা যাতে এই ঘরে বেশিক্ষণ না থাকতে পারে তার জন্য লোয়েল আগের থেকেই একটি বিশেষ ধরনের কেমিক্যাল পুরো ঘরের মধ্যে ছড়িয়ে রাখে, যেটা অনেকটা ধোঁয়ার মতো, এবং এই ধোঁয়ার কারণে তারা দুজন খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। একইভাবে এই ধোঁয়ার সুযোগ নিয়ে সোয়ারও ঘর থেকে বেরিয়ে পাশে নদীর কাছে চলে যায় এবং সেখানে গিয়ে লোয়েলকে সে জিজ্ঞাসা করে হাইরোড কোন দিকে রয়েছে। আসলে সে এখন যে করেই হোক বাড়িতে যেতে চায়। অন্যদিকে পুলিশ স্টেশনে পুলিশ অফিসার নিক প্রথমবার জানতে পারে তার সিনিয়র অফিসার যে সেই মেয়েটিকে তদন্ত করছিল সে আসলে সেই দুই ভাইয়ের সাথে জড়িত রয়েছে।
এখন এমন কথা শুনে সে সঙ্গে সঙ্গে তার সিনিয়র অফিসারের দিকে বন্দুক তুলে ধরে, কিন্তু সে বেশিক্ষণ তাকে কন্ট্রোল করতে পারে না এবং একটা সময় তার সিনিয়র অফিসার তাকে গুলি করে মেরে ফেলে। এরপর রাতের অন্ধকারে সে এই পুলিশ অফিসারের মৃতদেহটা সেই দুই ভাইয়ের হাতে তুলে দেয় এবং অর্ডার দেয় সে যেন এই মৃতদেহটা জঙ্গলে গিয়ে গভীর গর্তের মধ্যে পুঁতে ফেলে। পরের দিন সকাল হলে সিনিয়র পুলিশ অফিসার সেই খারাপ পুলিশ অফিসারের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কেসের তদন্ত কতদূর কমপ্লিট হয়েছে। কিন্তু করাপ পুলিশ অফিসার তার সিনিয়র অফিসারকে জানায় তার সহযোগী নিক বর্তমানে মিসিং, তাই তার মতে হয়তো এই কেসের পিছনে তার হাত রয়েছে। আসলে সে এটা ইচ্ছে করেই করে, তার উপর চাপাতে চায় যাতে আসল সত্যিটা বেরিয়ে না আসে এবং সে যাতে বেঁচে যায়। কিন্তু সিনিয়র পুলিশ অফিসার কিছু একটা জিনিস আন্দাজ করতে পেরেছে, তাই সে এই কেসের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। সে তাকে বলে এখন থেকে এই তদন্ত সে নিজে করবে। এখন এমন কথা শুনে সেই খারাপ পুলিশ অফিসার বেশ টেনশনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে লুয়েলের বাড়িতে চলে যায় এবং তাকে জানায় সে তার কিচেন রুম এবং ঘর ভালোভাবে চেক করতে চায়। কিন্তু লুয়েল এই পুলিশ অফিসারকে ভালোভাবে চেনে, তাই সে তার বন্দুক হাতে তুলে নেয় এবং বলে সে তাকে তার রুমে ঢুকতে দেবে না। এই খারাপ পুলিশ অফিসার বুঝতে পারে এখানে তার কোনো কথা চলবে না, তাই সে সোজা সেই দুই ভাইয়ের কাছে চলে যায় এবং তাদের দুজনকে সতর্ক থাকতে বলে। সে জানায় বর্তমানে সিনিয়র পুলিশ অফিসার এই কেসের হ্যান্ডেল করছে, তাই তারা যেন সতর্ক থাকে। আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি এই দুই ভাই ড্রাগসেরও ব্যবসা করে এবং এই ড্রাগসগুলো সে লুয়েলের কাছ থেকে বানায় এবং সেদিন যে কেমিক্যাল প্রোডাক্ট সে তার বাড়িতে নিয়ে এসেছিল সেগুলো কিছুই নয় বরং ড্রাগস তৈরির মেটেরিয়াল ছিল। এখন খারাপ পুলিশ অফিসার এই দুই ভাইকে পুলিশের ড্রেস গিফট করে এবং বলে তোমরা এই ড্রেস পরে সেই লুয়েলের বাড়িতে যাবে এবং ড্রাগস নেবার অভিনয় করে ভিতরটা ভালোভাবে চেক করবে। এখন কথা মতো দুই ভাই পরের দিন সকাল হতেই পুলিশের ড্রেস পরে এখানে চলে আসে। হলিস্টার এখানে লক্ষ্য করে লয়েলের বাড়ির দরজার সামনে বেশ কিছু পায়ের ছাপ রয়েছে এবং এই ছাপ দুজন মানুষের, তাই তার অনুমান ভিতরে কেউ না কেউ রয়েছে। কিন্তু এখন সে বাড়ির মধ্যে প্রবেশ করে না এবং এখান থেকে চলে যায়। এখন লোয়েল সোয়ারকে বোঝায় বর্তমানে তাকে খোঁজার তদন্ত সিনিয়র পুলিশ অফিসাররা করছে, তাই খুব শীঘ্রই হয়তো তারা এখানে চলে আসবে এবং তুমি বেঁচে যাবে। কিন্তু সোয়ারের চিন্তা থাকে লোয়েলকে নিয়ে, কারণ সে এই ড্রাগস তৈরি করে এবং পুলিশ হয়তো তাকেও অ্যারেস্ট করে নেবে। এখন এই কথাবার্তার মধ্যে হঠাৎ করে সেই দুই ভাই এখানে প্রবেশ করে যায় এবং ফাইনালি তারা সোয়ারকে দেখতে পেয়ে যায়। হলিস্টার তার বন্দুকটা লোয়েলের দিকে ধরে এবং জিজ্ঞাসা করে তুমি আমায় কেন মিথ্যে কথা বলেছিলে। এখন লোয়েল আরও একবার মিথ্যে কথা বলে। সে বলে মেয়েটিকে সে এমনি এমনি এখানে রেখে দেয়নি, বরং সে তাকে বন্দি করে রেখেছে এবং তাকে দিয়ে সমস্ত রকম কাজ করাচ্ছে। হলিস্টার এই কথা শুনে খানিকটা শান্ত হয় এবং লোয়েল সোয়ারকে অর্ডার দেয় সে যেন এখনই চা তৈরি করে নিয়ে আসে। সোয়ার কথা মতো সে চা তৈরি করতে শুরু করে। সে ওভেনের মধ্যে একটি মগ ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে আওয়াজ হতে শুরু হয়ে যায়। বাক নামের ছেলেটি চা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে, তাই সে সবার প্রথমে ওভেনের কাছে চলে আসে এবং সেই মগটা বের করার চেষ্টা করে। কিন্তু তখনই ওভেনে এক ভয়ানক ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের কারণে প্রত্যেকটা মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং আহত হয়ে যায়। আসলে এই সব কিছুই লোয়েলের পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। সে এই কেমিক্যাল আগের থেকে সেই মগের মধ্যে তৈরি করে রেখে দিয়েছিল, কিন্তু বর্তমানে প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। লোয়েল ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না। সে সোয়ারকে রিকোয়েস্ট করে সে যেন এখনই এখান থেকে পালায়। সোয়ার কথা মতো দৌড়াতে শুরু করে দেয়। এদিকে হলিস্টার বন্দুক নিয়ে বেরিয়ে আসে। তার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু সে এই অবস্থাতেও মেয়েটির দিকে গুলি চালায়। ভাগ্যক্রমে সেই গুলি তার গায়ে লাগে না এবং এমন অবস্থায় লোয়েল তার পা টেনে তাকে নিচে ফেলে দেয়। তার বন্দুকটা হলিস্টারের দিকে ধরে, কিন্তু সে গুলি করবে তার আগেই পিছনে সেই খারাপ পুলিশ অফিসার চলে আসে। ডাক নামের ছেলেটি অলরেডি মরে গেছে এবং বাকি বেঁচে থাকা দুজনকে এই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে এবং এমনটা করার কারণ যাতে তার প্রমাণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অন্যদিকে সোয়ার তার জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে দেয়। সে যতবারই গুলির আওয়াজ শুনতে পায় তার দৌড়ের গতি আরো বেড়ে যায়। তার কাছে সবকিছুই অচেনা, কিন্তু তাকে যেই ডাইরেকশনে যেতে বলেছে সে সোজা সেই ডাইরেকশনেই এগিয়ে যায় এবং একটার সময় সে রোডের মধ্যে চলে আসে এবং তখনই তার সামনে একটি পুলিশের গাড়ি চলে আসে। সে সঙ্গে সঙ্গে সেই গাড়িতে উঠে পড়ে, কিন্তু তার ভাগ্য এতটাও ভালো থাকে না, কারণ এই গাড়িটা সেই খারাপ পুলিশ অফিসারে
এবং গাড়িতে সেই খারাপ পুলিশ অফিসার রয়েছে। সে গাড়িতে করে কিছুটা এগিয়ে গিয়ে আবারও মেয়েটিকে নামিয়ে দেয় এবং জঙ্গলের মধ্যে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে এগিয়ে নিয়ে যায়। সোয়ার অনুমান করতে পারে এই পুলিশের উদ্দেশ্য মোটেও ভালো নয়, সে তাকে মেরে ফেলবে। তাই সে যখন নদীর কাছে চলে আসে সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার তাকে চেপে ধরে এবং সে নদীর জলে ডুবিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সোয়ার সেই প্রথম দিন থেকেই তার শরীরে আঘাত রয়েছে এবং সে এখন অনেক দুর্বল রয়েছে। তাই পুলিশ খুব সহজেই তাকে জলের মধ্যে চেপে ধরে রাখে এবং আস্তে আস্তে তার দম শেষ হতে শুরু হয়ে যায়। এবং ঠিক তখনই তার মনে পড়ে যায় তার পকেটে একটি চাকু রয়েছে, যেটা সে লুয়েলের বাড়ি থেকে নিয়ে এসছে এবং সেটা বর্তমানে নদীর জলের মধ্যে পড়ে গেছে। সোয়ার সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে নেয় এবং একটা পায়ে, একটা মুখে এবং একটা বুকে সজোরে আঘাত করে এবং 3টে আঘাতই খুবই বড়সড় হয়, যার ফলে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে মরে যায়। এবং সোয়ার আস্তে আস্তে সেই রাস্তা দিয়ে এগোতে শুরু করে এবং ঠিক তখনই পিছনে সেই সিনিয়র পুলিশ অফিসারের দল চলে আসে। আর এই ঘটনায় শুধুমাত্র এই কেসটাই নয়, বরং অতীতের সব রকম কেসের সমাধান হয়ে যায়, কারণ এই জঙ্গলে বহু মার্ডার এবং বহু মানুষ গায়েব হয়ে গেছে এবং সিনিয়র পুলিশ অফিসার এখন সবকিছু জানতে পেরে গেছে। এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।